All right. Okay, today we will discuss a little bit about Beowulf, and we will start about the summary of the poem. To begin with the key facts, ছোটখাটো জিনিসগুলো key facts মানে হলো এই কবিতাটার ফ্যাকচুয়াল কিছু ব্যাপার, যে ফুল টাইটেল হলো বেওউলফ নাম কবিতাটার, অথর হলো আননোন, অথরকে আমরা জানি না, টাইপ অফ ওয়ার্ক পোম, এটা এক ধরনের কবিতা, আর জনরা মানে হলো জিনিসটা কেমন, কবিতার ধরনটা কি, অ্যালিটারেটিভ ভার্সে লেখা, এলিজি, রিজেম্বলস হিরোইক এপিক দো স্মলার ইন স্কোপ দেন মোস্ট ক্লাসিক্যাল এপিক্স, মানে হলো কবিতাটা লেখা আছে অ্যালিটারেটিভ ভার্সে। আমরা জানি কি অ্যালিটারেটিভ ভার্স এমন একটা জিনিস যেখানে প্রথম ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরটা থাকে ইনিশিয়াল সাউন্ডটার যে রিপিটেশনটা, ওটাই হলো অ্যালিটারেটিভ ভার্স। যেরকম পাখি পাকা পেঁপে খায়, তাহলে প প প প সব প। সো এটা হলো ভাওয়েল না, কনসোনেন্ট, ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড, কিন্তু এই যে এইরকম ভার্সে কবিতাটা লেখা হয়েছে। কবিতাটাতে এরকম আমরা দেখি। আর কবিতার জনরা আরেকটা হলো এলিজি। এলিজি মানে হলো এমন এক ধরনের কবিতা বা এমন এক ধরনের টেক্সট যেখানে কোনো ব্যক্তি বা বস্তুর বিয়োগান্তক, মারা যাওয়ার বা কষ্টের কোনো এলিমেন্ট থাকে, সেটাকে বলা হয় এলিজিয়াক পোম বা এলিজি। আর আছে হলো রিজেম্বলস হিরোইক এপিক। হিরোইক এপিক হলো যেখানে হিরোইক এপিক মানে হলো লং, বড় কোনো কবিতা যেখানে একটা কোনো কিছু ডিটেলস বর্ণনা করা হয়। আর হিরোইক এপিক হলো যেখানে মানে হিরো বা নায়কের গুণগান বা প্রশংসা করে যে কবিতাগুলো লেখা হয়। আর ক্লাসিক্যাল যে এপিকগুলো সেগুলো আরও বড় হয়, কিন্তু সেই তুলনায় হিরোইক এপিকগুলো সাইজে একটু ছোট হয়। আর আমরা জানি এপিক পোয়েট্রি হলো অনেক সাইজে বড় একটা কিছু, সেগুলো 700-800 লাইনের উপরে লাইনগুলো হয়ে থাকে। এই কবিতার ল্যাঙ্গুয়েজ বা ভাষা হলো অ্যাংলো স্যাক্সন, অলসো কল্ড ওল্ড ইংলিশ। প্রাচীনকালের যে ভাষায়, সে ভাষায় লেখা। আর কখন লেখা হয়েছে? এস্টিমেটেড টাইম অফ কম্পোজিশন হলো 700 থেকে 1000 এডি, এই সময়ে ইংল্যান্ডে লেখা হয়েছে। তাহলে 700 সাল থেকে 1000 সালের মধ্যে লেখা হয়েছে কবিতাটা। প্রথম পাবলিশ করা হয়েছে দ্য অনলি ম্যানুস্ক্রিপ্ট ইন হুইচ বেওউলফ ইজ প্রিজার্ভড ইজ থট টু হ্যাভ বিন রিটেন অ্যারাউন্ড 1000 এডি। আছে 950 থেকে 1000 এডির দিকে লেখা হয়েছে এবং প্রথম পাবলিশ করা হয়েছে। আর পাবলিশার সম্পর্কে জানা যায় না। এখনকার যেরকম আমরা একটা কবিতা লিখি, নাটক লিখি, সেটার আবার প্রকাশক থাকে, পাবলিশার থাকে, কিন্তু তখনকার দিনে তো আর এগুলো ছিল না। সো এটা জানা যায়নি। ন্যারেটর হলো একজন ক্রিশ্চিয়ান ন্যারেটর টেলিং দ্য স্টোরি অফ প্যাগান টাইমস। একজন ক্রিশ্চিয়ান ন্যারেটর যে কাহিনী বর্ণনা করছেন, সেটা কখনকার কাহিনী, সেটিংটা আবার হলো প্যাগান টাইমে। প্যাগান টাইমে আমরা কি জানি? প্যাগানরা হলো প্রকৃতির প্রেমী এবং তারা ভাগ্যে বিশ্বাস করে। Point of view হলো the narrator recounts the story in third person from a generally objective standpoint, detailing the action that occurs. বলছে third person narrator. The narrator does, however, have access to every character's depth. প্রত্যেকেরই ক্যারেক্টারের ডেপথের মধ্যে ন্যারেটরের যাওয়ার ক্ষমতা আছে। তারপর we see into the minds of most of the characters, even Grendel, at one point or another, and the narrative also moves forward backward. আচ্ছা, আমরা এমনকি ভিলেনের ক্যারেক্টারের ভিতরেও ঢুকে যাই, কি হচ্ছে না হচ্ছে, তার মনের মধ্যে কি চলছে। টোন হলো the poet is generally enthusiastic about Beowulf's feats, but he often surrounds the events he narrates with a sense of doom. মানে কবিতাটার যে কবিতার একটা টোন থাকে না, যে একটা কবিতা রিড করলে আমরা বুঝতে পারি কবিতাটা হালকা মেজাজের নাকি দুঃখের নাকি কি। এই কবিতাটার মধ্যে একটা গ্লুমি, একটা ডাল একটা ভাব আছে। কোন টেন্সে লেখা কবিতাটা? পাস্ট টেন্সে লেখা, বাট উইথ ডিগ্রেশনস ইনটু দ্য ডিস্টেন্ট পাস্ট অ্যান্ড প্রেডিকশনস অফ দ্য ফিউচার। এখানে পাস্ট ফর্মে লেখা, বাট পাস্টের এবং সেই সাথে ফিউচারের বর্ণনা দুটোই আছে এখানে। আর কবিতার টাইম লাইন, সেটিং অফ টাইম, মানে কোন টাইমে লেখা হয়েছে কবিতাটা। মেইন অ্যাকশন এই কবিতার যে স্টোরিটা 500 AD, মানে কি আফটার ডেথ অফ ক্রাইস্ট।
এই সময় মানে 500 AD দিকে কাহিনীটা, এবং ন্যারেটিভ অলসো রিকাউন্টস হিস্টোরিক্যাল ইভেন্টস দ্যাট হ্যাপেন মাচ আর্লিয়ার, এবং আরও মানে মাচ আর্লিয়ার সময়ে যে কাহিনী হয়েছে সেই নিয়ে এই সেটিং, কবিতার সেটিং। আর কোথায় কবিতাটার কাহিনী সংগঠিত হয়েছে? সেটিং অফ প্লেস ডেনমার্ক অ্যান্ড গিটল্যান্ড। গিটল্যান্ড কী জিনিস? গিটল্যান্ড হলো আর রিজিয়ন ইন হোয়াট ইজ নাও সাউদার্ন সুইডেন। ডেনমার্কে এবং বর্তমানে যে সুইডেনের উত্তরের দিকে সেই জায়গাটাকে গিটল্যান্ড বলে। সেই জায়গা হলো কাহিনীর, এখানে তাদের কাহিনীগুলো এখানে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এখানে দেখব হলো যে মেজর কনফ্লিক্ট, তারপরে ক্লাইম্যাক্স, এগুলো জানা, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, এইগুলো জানার আগে আমাকে জানতে হবে যে এই কবিতার কাহিনীটা কী, কবিতা কী হয়েছিল। ধরেন এখানে সামারিগুলো আমরা দেখি, সামারি আমরা দেখব, তারপরে ওই টিডবিটসগুলো, কি ফ্যাক্টসগুলো দেখব। কবিতাটা অনেকগুলো লাইনেই আছে আর কি, অনেক প্রায় 900-1000 লাইনের উপরে। সেখানে সেগুলোকে কয়েকটা ভাগে, যেরকম 1 থেকে 63 লাইনের ব্যাখ্যাভাবে দেওয়া হচ্ছে। সামারির প্রথম লাইনগুলোর সামারি বলতে গেলে, পেওলফ স্টার্টস উইথ আ লেজেন্ডারি টেল অফ আ ড্যানিশ কিং অ্যান্ড হিজ হিরোইক ডিডস অ্যান্ড সেটস দ্য টোন ফর দ্য এন্টায়ার টেল। একজন ড্যানিশ রাজার কাহিনী এবং তার যে হিরোইক ডিডসগুলো, সেগুলো নিয়ে একজন লেজেন্ডারি রাজার কাহিনী, এবং তার এই কাহিনী নিয়ে পুরো কবিতাটা। It goes on to describe the elaborate funeral of Shahid, পিছনে কথা না, Shahid নামে একজনের ফিউনারাল হচ্ছিল। সে ছিল হলো রথগারের অ্যানসেস্টর। আচ্ছা, একজনের ফিউনারাল হচ্ছে, ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া, শেষকৃত্য। আচ্ছা, এখানে যে ক্যারেক্টারটা রথগার, ইনি হলেন ওই যে ডেনমার্কের রাজা, এবং অ্যানসেস্টর মানে হলো পূর্বপুরুষ। অ্যান্ড আ গ্রেট বিলাভেড কিং হু ওয়াজ আ ফিয়ার্স ওয়ারিয়ার। তাহলে বলছে যে কবিতাটা শুরু হচ্ছে শিলড নামে একজন অ্যানসেস্টর বা পূর্বপুরুষ, যে রথগার রাজার পূর্বপুরুষ ছিলেন, এবং সে একজন খুবই ভালো রাজা ছিল, যে খুবই একজন ভালো ওয়ারিয়র ছিল। আচ্ছা, দ্য পোম কন্টিনিউজ with a description of how the leadership is passed down from generation to generation until Rothgar becomes king. ওই একজনের মৃত্যুর সময় সেই সাথে মানুষের জীবনের যে ডিডসগুলো তারা কি করেছে না করেছে, তারপরে জেনারেশনের পর জেনারেশন তারা রাজবংশটাকে ধরে রেখেছে, এবং তারপরে আলটিমেটলি রাজা রথগার ক্ষমতায় এসেছে। আচ্ছা, অ্যানালাইসিস পরে যাচ্ছি, সামারিগুলোতে যাই। এরপরে রাজা রথগার গ্রোজ পাওয়ারফুল। আচ্ছা, মেইন ক্যারেক্টার কিন্তু এখনও বলি নাই কে, এটা রাজার কাহিনী বলা হচ্ছে। রাজা কিং রথগার গ্রোজ পাওয়ারফুল অ্যান্ড হ্যাজ মেনি লয়াল সাবজেক্টস। তার অনেক বিশ্বস্ত বেশ কিছু মানুষ আছে তার। রাজা রথগার হ্যাজ বিন শোন ফেভার বিকজ অফ হিজ লিডারশিপ, অ্যান্ড টু রিওয়ার্ড দ্যাট অ্যাকমপ্লিশমেন্ট হি কমিশনস আ ল্যাভিশ মিড হল হুইচ হি কলস হিওরথ। বলছে যে রাজার এখানে একটা সম্মানে একটা উৎসব হচ্ছে, সেখানে মিড হল মানে একটা ধরেন রাজা বাদশাদের দরবার থাকে না, যেখানে ভোজন উৎসব হয়, সেটার নাম দিয়েছে হিওরথ, ওই যে HEOROT, টু সিম্বলাইজ হিজ ওয়েলথ অ্যান্ড সাকসেস অ্যাজ আ লিডার। সেখানে সে রাজা হিসেবে সাকসেসফুল, তার ধন সম্পদ এগুলো দেখাতে সে একটা উৎসবের আয়োজন করেছে। কিছুদিনের soon however the house of Rothgar is threatened and attacked repeatedly by an evil force named Grendel. কিছু দিনের মধ্যে সেখানে সেই যেই হলটাতে সেখানে গিয়ে রিপিটেডলি এক শয়তানি একটা প্রভাব সেখানে আসে, তার নাম হলো গ্রেন্ডেল।
এই গ্রেন্ডেল নামটা মাথায় রাখবেন, এটা হলো একমাত্র ভিলেন এই ইয়াতে। আর আমরা জানি কি যে ওল্ড ইংলিশ পোয়েট্রিতে আমরা জেনেছি এই সময় লিটারেচারে মেইন ভিলেন থাকে হলো মনস্টার্সরা, এখানে সুপারন্যাচারাল এলিমেন্টস এগুলো সব। আচ্ছা, অ্যান আউটকাস্ট ডিসক্রাইবড অ্যাজ আ ডেমন, সে একজন ডেমন বা জাস্ট শয়তান সাক্ষাৎ সেই হিসেবে। গ্রেন্ডেল অ্যাকচুয়ালি একটা দৈত্য, একটা মনস্টার, অনেক বড় সড়ো। তো গ্রেন্ডেল বিকামস enraged by the loud banquets and noisy poets who proclaim the goodness of God। বলছে যে গ্রেন্ডেল ওইখানে মানে কি বলবো মানে হামলা করতো না, আক্রমণ করতো না, বিকজ সে এরকম নয়েজ বা সাউন্ডের আধিক্য সে সহ্য করতে পারে না। সেখানে রাজদরবারের যে আয়োজনগুলো হয় সেখানে তো গান বাজনাও হয়, নাটক মঞ্চস্থ হয়, তো ওদের যে সাউন্ড পলিউশনগুলো ওটাও সহ্য করতে পারছিল না, তাই সে এখানে আসে এবং মানুষজন মেরে ফেলে। আর হি স্টর্মস দ্য ক্যাসেল, টেক্স 30 of Hrothgar's men to his lair and returns them butchered। বলছে 30 জনের মতো, 30 মতো লোক নিয়ে যায়, তাদেরকে জবাই করে ফেলে। আচ্ছা, গ্রেন্ডেল কন্টিনিউজ হিজ মার্ডারাস র্যাম্পেজ ফর 12 উইন্টার্স। 12টা শীত ধরে সে তার এই টর্মেন্ট চালিয়ে গিয়েছে। 12টা শীত মানে হলো 12টা শীত, 12টা ঋতু, দ্যাট মিন্স 12 বছর। 12 বছর ধরে সে এই হত্যাযজ্ঞ চালিয়ে গিয়েছে। রাজা হ্রথগার তো অতিষ্ঠ, ডিস্ট্রেসড অ্যান্ড হেল্পলেস, টার্নস টু হিজ ট্রাস্টেড অ্যাডভাইজার্স ফর হেল্প। তার উপদেষ্টাদের কাছে হেল্প চেয়েছে। দে রিকমেন্ড আ শ্রাইন অ্যান্ড অফারিং টু দ্য হিথেন গডস। বলতেছে যে ওই যে একটু আমরা কি বলি না অন্যান্য ধর্মে বা একটু দোয়া দুরুদ পড়ো, একটু দাও, দান খয়রাত করো, এই টাইপের কিছু পরামর্শ দিয়েছে। এরপরে যেটা হচ্ছে, এরপরের হলো বেওলফ দ্য a powerful, confident, handsome warrior motivated by loyalty and obligation to aid Hrothgar। বেওলফ খুবই ক্ষমতাবান, সে খুবই মানে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, হ্যান্ডসাম, দেখতে ভালো, ওয়ারিয়র, এবং সে খুবই লয়াল এবং অবলাইজ থাকে সবার প্রতি। আর হ্রথগারের প্রতি সে আরও বিশেষভাবে তার সফট কর্নার কাজ করে, একটু পরেই বুঝবো কেন। সে তারপরে স্টোরিতে এন্টার করছে। লোডেড উইথ ব্যাটল গিয়ার, বেওলফ অ্যান্ড হিজ মেন বোর্ড আ শিপ অ্যান্ড সেল টু দ্য ড্যানিশ কোস্ট। বলছে যে সে ড্যানিশ কোস্টে, রাজা হ্রথগার তো ডেনমার্কের রাজা, সো সে তার অস্ত্রশস্ত্র, তার ম্যান বা ফেলো, তার তো সহচর থাকবে, তারা মিলে তারা একটা জাহাজে করে সেল করছে রাজা হ্রথগারের কোস্টে, উপকূলে। তো দ্য গার্ডিয়ানস অফ দ্য কোস্ট আর অ্যালার্মড বাই দ্য অ্যারাইভাল অফ ইলাবোরেটলি আর্মড মেন, বাট বেওলফ এক্সপ্লেইনস দ্য মিশন। বলছে ওখানকার যে গার্ডিয়ান যারা রাজার এলাকার আশেপাশে, তারা ওদেরকে আটকাচ্ছে, বাট বেওলফ বলতেছে আমার উদ্দেশ্য অমুক অমুক। তো ইমপ্রেসড বাই বেওলফ দ্য গার্ডস লিড দ্য মেন টু হিরোট হল। তারপরে বেওলফের দ্বারা আশ্বস্ত হয়ে গার্ডরা তাকে হিরোট হলে নিয়ে গেল। বেওলফ হ্যাজ টু again state his cause and remind Hrothgar of the friendship that he and Beowulf's father shared। বলেছে বেওলফ রাজদরবারে যাওয়ার পর তখন রাজার লোকদেরকে আবারও খুলে বলল তার কজ এখানে আসার, এবং বেওলফের বাবার সাথে যে রাজা হ্রথগারের একটা সম্পর্ক আছে সেটা সে শেয়ার করলো। Likewise, Beowulf presents many of his accomplishments. He fought numerous beasts, raided a nest of trolls, and even took several sea monsters। বলছে যে বেওলফ তার মানে সুখ্যাতিগুলো মানে উদাহরণ দেওয়া শুরু করলো। সে অনেক বিস্ট বা পশু তাদের সাথে ফাইট করেছে, তারপরে বড় বড় দৈত্যের মাথা ভেঙে দিয়েছে, এবং ইভেন একটা কতগুলো সি মনস্টার, সামুদ্রিক যে দানব, তাদের সাথেও ফাইট করেছে। এবং বেওলফ বলছে, ডিক্লেয়ার করছে যে হি প্ল্যান্স টু ডিফিট গ্রেন্ডেল। বলছে আমি আশা রাখি আমি গ্রেন্ডেলকেও মেরে ফেলতে পারবো, অ্যান্ড দ্যাট হি উইল ডু ইট উইদাউট উইপন্স টু ব্রিং গ্রেটার অনার টু দ্য গিডস। বলছে যে কোনো ধরনের উইপন ছাড়াই খালি হাতে আমি ওকে মেরে দেখাবো। তো Hrothgar makes a speech regarding Beowulf's father and then bears his soul about the murders and embarrassment caused to his kingdom and the hands of Grendel। হ্রথগার এখন তার বাবার সাথে তার স্মৃতিচারণগুলো করছে এবং আশা করছে যে তুমি পারবে। তো হ্রথগারের যে কোর্টিয়ার মানে সেনাপতি, Unferth, UNFERTH, এটা one of the important characters, becomes jealous of the praise heaped on Beowulf and begins to make a speech to discredit him। বলছে রাজার যে সেনাপতি, সে বেওলফের এত প্রশংসা শুনে বেওলফকে সহ্য করতে পারে না এবং তাকে ডিফেম করার মানে শুরু করে। Beowulf not only defends himself but also rebukes Unferth
ফর হিজ লেস দ্যান মোরাল অ্যাকশনস অ্যান্ড ল্যাক অফ কারেজ। তখন সেও উল্টা আনফার্ডকে বলছে যে তোমার মোরাল অ্যাকশনগুলো মোটেও সুবিধার না, প্লাস তোমার কোনো কারেজও কম। তো রদগারের যে রানী, রদগারের কুইন বা রদগার্স ওয়াইফ, তার নাম উইল দিউ, সিংস বেওলফ প্রেজেস অ্যান্ড থ্যাঙ্কস হিম ফর কামিং টু দেয়ার এইড। রাজার যে রানী সে বেওলফের প্রশংসাই করছে এবং তাকে সম্মান জানাচ্ছে। এরপরের লাইনগুলোতে বলছে আফটার দ্য বোস্টিং অ্যান্ড ফেস্টিভিটিস আর ওভার, একজন আরেকজনকে প্রদর্শন করার যে এই প্রতিযোগিতা সেগুলো শেষ হলে বেওলফ তারপরে সে তার অস্ত্রশস্ত্র নিয়ে তার মেনদেরকে নিয়ে এনিমিকে মিট করতে চলে যায়। মিনওয়াইল অ্যাজ দ্য মেন স্লিপ, মানুষজন যখন ঘুমিয়েছিল, গ্রেন্ডেল প্ল্যান্স টু মার্ডারাস র্যাম্পেজ, বলছে আবার তাণ্ডব চালাবো আমি অমুক রাজার যে হেওরোট হলে। তো গ্রেন্ডেল ব্রেকস ইন্টু হেওরোট হল হোয়ার বেওলফ ওয়েটস অ্যান্ড ওয়াচেস, সে ওই হলে অপেক্ষা করছিল কখন গ্রেন্ডেল আসবে। দুই পক্ষের জন্য ওয়েট করছে বা মানে প্রস্তুতি নিচ্ছে। বিফোর বেওলফ ক্যান অ্যাট্যাক, গ্রেন্ডেল ক্লেইমস অ্যানাদার ভিকটিম, ওয়ান অফ বেওলফস ফেলো ওয়ারিয়ার্স। বেওলফের যে সহচর বা সখা যারা বা তার আর কি মেন যারা সহযোদ্ধা যারা ছিল, তাদের মধ্যে থেকে একজনকে গ্রেন্ডেল ধরে নিয়ে গিয়েছে। গ্রেন্ডেল দেন রিচেস ফর বেওলফ অ্যান্ড আ গ্রেট ব্যাটেল এনসিউজ that is so violent and loud, people outside of the hall are awakened and frightened। বলছে এত তীব্রভাবে মারামারি শুরু হয়, হলের আশেপাশে মানুষজন জেগে ওঠে এবং খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। বেওলফের ওয়ারিয়ররা তাদের সোর্ড দিয়ে চেষ্টা করছিল, বাট গ্রেন্ডেলের এমন ম্যাজিক পাওয়ার ছিল উইপনদের এগেনস্টে, একটা ব্যাপার হলো যে কোনো ধরনের অস্ত্রশস্ত্র দিয়ে গ্রেন্ডেলকে মারা যাবে না, এটা একটা ব্যাপার আছে। গ্রেন্ডেল has met his match in Beowulf and tries to retreat, but not before Beowulf fatally injures him by tearing his arm from his body। বলতেছে যে পিছু হটার চেষ্টা করে বেওলফের সাথে না পেরে, বাট একসময় বেওলফ তাকে খুবই বাজেভাবে আহত করে গ্রেন্ডেলকে, বিকজ বেওলফের গ্রেন্ডেলের দৈত্যের একটা আর্ম তার বডি থেকে খুলে নিয়েছে বেওলফ। তো বেওলফের তো খালি হাতে করেছে, বেওলফেরও মানে 30-40-50 জন মানুষের মতো শক্তি, সেও অনেক বড় সড়ো, দৈত্যের সমান না হলেও সেও যথেষ্ট বড়, শৌর্যবীর্য সেরকম ছিল। এখানে ডিটেলস বর্ণনা দেওয়া নাই ওর ফিজিক্যাল ফিটনেসের। তো গ্রেন্ডেলকে খালি হাতে সে তার আর্ম খুলে নেয়। তো wounded and close to death, Grendel returns to his home under the fen banks, swampy mounds where he succumbs to his injury। তো আহত হয়ে সে তার ডেরায় চলে যায়। তো গ্রেন্ডেল এমন একটা জায়গায় থাকে, সেটা একটা সোয়াম্প মানে পানির মধ্যে জলা বন টাইপের একটা জায়গা বলে। ধরেন বন এমন একটা বন যেখানে পানি টানি আছে আশেপাশে, ফর এক্সাম্পল রাতারগুল, সোয়াম্প ফরেস্ট, ওরকম। সে তার ডেরায় ফিরে যায়। এরপরে যেটা হচ্ছে সেলিব্রেশন, এরপরে মানুষজন সেলিব্রেশন শুরু করছে। ensues that after Beowulf's grand defeat to Grendel, বলছে বেওলফের সম্মানার্থে একটা উৎসবের আয়োজন করা হয়েছে। minstrel sings Beowulf's praises and tells the tale of Sigmund the dragon slayer, also a hero for the ages and an evil ruler named King Hermod। বলতেছে যে বেওলফের সম্মানার্থে উৎসব হচ্ছে, সেখানে একজন গান গায় না, সেরকম একটা গায়ক, সে গান গাচ্ছে বেওলফের সম্মানার্থে, সেখানে প্রশংসা করছে বেওলফকে এবং দুজনের কাহিনী বর্ণনা করছে। একজনের নাম ছিল প্রাচীনকালের সিগমুন্ড, যে ড্রাগন স্লেয়ার ছিল, একবার একটা ড্রাগন হত্যা করেছিল এবং সে একজন হিরো ছিল অনেক বছর ধরে, এবং একজন এভিল রুলার, খারাপ একটা শাসক, তার নাম ছিল কিং হেয়ারমড। এই দুজনের কাহিনী বর্ণনা করছে। আচ্ছা, রথগার্ড এক্সপ্রেসেস, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস করছে, প্যারালেলি একটা জিনিস হচ্ছে, সেখানে একটা ড্রাগন স্লেয়ারের কথা যাকে বলছে তার সাথে বেওলফ প্যারালেলি দেখাচ্ছে। বেওলফও এমন একটা ক্যারেক্টার যে কোনো একটা দৈত্যকে মারার রাখে। আবার একজন এভিল রুলার যার নাম বলছে কিং হেয়ারমড, এ হলো আবার ভালো রাজা রথগার্ডের জাস্ট বিপরীত, এরকম একটা কিছু বলছে। রথগার্ড এক্সপ্রেসেস হিজ থ্যাঙ্কস অ্যান্ড অ্যাডপ্টস বেওলফ ইনটু হিজ হার্ট। বলছে যে কোলাকুলি করছে রথগার্ড, যে অনেক ধন্যবাদ জানাচ্ছে। রাজা আরও বলছে যে তার অ্যাপ্রিসিয়েশন ইজ সো গ্রেট দ্যাট হি কান্ট ইম্যাজিন হোয়াট উড বি আ গুড এনাফ গিফট টু বেস্টো অন বেওলফ। বলছে যে আমি তোমাকে কীভাবে সম্মান দিব, কীভাবে তোমাকে ধন সম্পদ দিই, কীভাবে সম্মানিত করি। অফকোর্স বেওলফ বিং দ্য হিরো হি ইজ টেলস রথগার্ড দ্যাট কিলিং গ্রেন্ডেল ওয়াজ সামথিং হি ডিড
উইদাউট হোপ অর এনি রিওয়ার্ড। বেওলফও খুবই বিনয়ের সাথে বলছে যে আমার কিছুই লাগবে না, আমি গ্রেন্ডেলকে মারতে পেরেছি, এটাই আমার অনেক বড় সম্মান। বেওলফ গ্রেন্ডেলের হাতটা তার করছে, যে নিয়ে আসছে যে। তো বেওলফ প্রেজেন্টেড উইথ মেনি গিফটস, তাকে অনেক গিফট দেওয়া হচ্ছে, ইনক্লুডিং অ্যান আর্ম রিং, আ নেকলেস, অ্যান এনশিয়েন্ট অ্যান্ড ভ্যালুয়েবল সোর্ড, আ ব্যানার, আ হেলমেট অ্যান্ড হর্সেস। যোদ্ধাদেরকে সাধারণত এই ধরনের জিনিসগুলোই দেয়, নেকলেস দেয়, তারপরে তরবারি দেয়, কোনো ব্যানার দেয়, হেলমেট দিচ্ছে এবং ঘোড়া টোড়া দেয় যাতে সে যুদ্ধতে কাজে লাগাতে পারে। আর উইলথেউ, রাজার রানী, মেক্স আ গ্র্যান্ড speech and acts as ambassador for her nephew Rothulf to be the next heir to the throne. তারপরে বলতেছে যে রাজাটা আবার ঘোষণা দিচ্ছে তাদেরই কোনো ভাতিজা সে পরবর্তীতে রাজা হবে। এগুলো ঘোষণা তো রাজদরবারে দিয়েই থাকে। এরপরে যেটা হচ্ছে এই লং অ্যান্ড সেরেমোনিয়াল ইভিনিং, রথগার এবং বেওলফ তারা হল ত্যাগ করে ফর আ নাইটস রেস্ট, এক রাতের জন্য তারা হল থেকে বের হয়ে যায়। আনফর্চুনেটলি ব্যাটেল এখনও পিকচার আভি বাকি হ্যাঁ। To avenge her son's death, Grendel's mother attacks stealthily and quickly, killing Ashkar, one of Hrothgar's closest advisors. এখন প্রতিশোধ নিতে গ্রেন্ডেলের মা, সে একজন ডাইনি টাইপের বহুরূপী, সে করে কি গ্রেন্ডেলের অবর্তমানে সেখানে চুপি চুপি মানে হেরোট হলে গিয়ে আবার আঘাত হানে, এবং এবার সে করেছে কি রাজার একজন ক্লোজ উপদেষ্টার মধ্যে একজন, তার নাম অ্যাস্কেয়ার, তাকে মেরে ফেলে। বেওলফ তাকে আবার ডেকে আনা হয়। বেওলফ ইজ সামন্ড অ্যান্ড গ্র্যান্ডলি প্রোক্লেমস দ্য হিরোইক কোড বিফোর লিভিং টু হান্ট ডাউন দ্য মার্ডারার। তো বলতেছে যে বেওলফ তুমি এখন অ্যাকশন নাও। আনফার্থ, যে বেওলফের এগেনস্টে গিয়ে বেওলফকে অনেক ঠাট্টা মস্করা করেছিল, সেও বেওলফকে নিজের সোর্ড দিয়ে দেয় যে যাও তুমি করো, ফাইট। বেওলফ প্রিপেয়ার্স ফর ব্যাটল অ্যান্ড ডাইভস ইন্টু দ্য পয়জনাস মেয়ার টু ফিনিশ দ্য জব হি স্টার্টেড। বলছে যে ঠিক আছে, আমি আমার আনফিনিশড ওয়ার্ক শেষ করব। অ্যাজ হি সুইমস ডাউন টু হার কেভ, একটা গুহার মধ্যে থাকে, গ্রেন্ডেলের মা তখন তাকে করে আর কি, ওই একটা কোনো কিছুর মধ্যে অন্ধকারের মধ্যে ছুঁড়ে মারে। দ্য ব্যাটল, বেওলফ সুইংস হিজ সোর্ড বাট ইট হ্যাজ নো এফেক্ট। সে তার তরবারি দিয়ে বাড়াবাড়ি করতে থাকে, বাট কোনো কাজ হয় না। বেওলফ তখন সিজ আ মাইটি সোর্ড মিন্ট ফর আ জায়ান্ট অন দ্য ওয়াল। সে দেয়ালে থেকে হঠাৎ করে একটা সোর্ড খুঁজে পায় যেগুলো বড় বড় দৈত্যকে মারার কাজে ব্যবহৃত হয়। সে ওই বড় একটা সোর্ড সে দেয়াল থেকে খুলে ফেলে আনে এবং এক কোপে গ্রেন্ডেলের মাকে হত্যা করে ফেলে। ডেইনস অ্যান্ড গিটস মেন ওয়াচ from above and see blood boil violently in the bog and again assume that Beowulf has made his match. বলতেছে যে ওরা ভাবছে যে এত রক্ত আসতেছে, ভাবছে বেওলফই হয়তো মারা গেছে, বাট তারপরেও ডেইনস বা ড্যানিশরা তারা অপেক্ষা করতে থাকে। তারপরে বেওলফ দেখেছে যে গ্রেন্ডেলের বডি নিচে পড়ে রয়েছে এবং রিমুভস দ্য বিস্টস হেড ইন রিটেলিয়েশন ফর অল দ্য মেন গ্রেন্ডেল মার্ডার। বলছে যে মানে পড়ে রয়েছে গ্রেন্ডেলের মাথাটা, তখন সে করলো কি মাথাটা নিয়ে সে রওনা দেয়, বিকজ তাকে দেখাতে হবে যে ও এতগুলো মানুষ মারছে, সেটার একটা দেখাতে হবে। দ্য ব্লেড অফ দ্য সোর্ড মেলস অ্যাওয়ে অ্যাজ ইট টাচেস গ্রেন্ডেলস পয়জনাস ব্লাড, ব্রিঙ্গিং অ্যান এন্ড টু দ্য ডেঞ্জার দ্যাট হি হ্যাজ হন্টেড হিরোট হল। ওই যে ব্লেড দিয়ে গ্রেন্ডেলের মাকে মারলো, সেটা আস্তে আস্তে মেল্ট বা গলে যায়। ওটা একটা জাদু ম্যাজিক একটা সোর্ড ছিল আর কি, গুহার মধ্যে ছিল। তো যেহেতু গ্রেন্ডেলের মায়ের সোর্ড ছিল, সো অবশ্যই এটা ম্যাজিক্যাল সামথিং ছিল। বেওলফের পরে সে হলে চলে আসে আর সোর্ডটাকে নিয়ে, মানে হিল্ট অফ দ্য সোর্ড মানে সোর্ডটার জাস্ট হাতটা, এবং গ্রেন্ডেলের মাথাকে নিয়ে আসে ট্রফি হিসেবে। রথগার ট্রফি দেয় বেওলফকে, এবং রথগার আরও গিফট বেওলফকে করে এবং তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। রথগার বেওলফকে ঘোষণা করে যে বলছে যে তোমার এত মানে তোমার কি বলবো কোয়ালিটি, তুমি একজন ভবিষ্যৎ রাজা হতে পারবে, যেহেতু বেওলফ তার এলাকার লোক নয়। তো এবং বেওলফকে ইভিল ড্যানিশ কিং যে হেয়ারমড, যার বর্ণনা দেওয়া হচ্ছিল, তার সাথে কন্ট্রাস্ট করে যে খারাপ রাজা নয়, তুমি একজন ভালো রাজা। তো আরেকটা ফিস্ট হয় এবং সে আর তার লোকেরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়।
বিকজ সে তো আর ডেনমার্কের না, সে তার জায়গা থেকে এসেছে। এরপরে যেটা হচ্ছে, বেওলফ এবং তার মানুষরা, লোকেরা, তারা বাড়ির দিকে যায় অ্যান্ড অ্যারাইভ দ্য স্ট্রং হোল্ড অফ কিং হাইগ্ল্যাক অফ দ্য গিটস। সে হলো গিটল্যান্ডবাসী, গিট একজন বেওলফ। তো তার রাজা, বেওলফের তো একটা রাজা আছে তার এলাকার, তার দেশের, গিটল্যান্ডের, সেই রাজার নাম হাইগ্ল্যাক, HYGELAC, আর তার রানীর নাম হলো হাইড, HYGD। তো এবং বাই দ্য ওয়ে অফ ডেমনস্ট্রেটিং হার গুডনেস দ্য পোয়েট টেলস আ টেল অফ অ্যান এভিল কুইন। আচ্ছা, ওইখানেও আবার যে কবিগুলো গান গেতে থাকে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাহিনী বর্ণনা করে। এই কাহিনীগুলো বর্ণনার মাধ্যমে কিছু কন্ট্রাস্ট এবং প্যারালেল দেখানো হয়, সেটা আমরা পরে দেখবো আর কি, আস্তে আস্তে যখন কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। সেখানে একজন খারাপ প্রাণীর কথা বলে, তার নাম হলো মডরিথ। বেওলফ ইজ ওয়েলকামড অ্যান্ড শেয়ার্ড হিজ অ্যাডভেঞ্চার। সে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং সে তার অ্যাডভেঞ্চারগুলোর কথা বর্ণনা করে। তো সে আরও বলে যে ডেনিশদের হিস্ট্রি বলে আর তাদের সাথে, এবং ডিসক্রাইবস হিজ সেন্স অফ foreboding toward a marriage that, while intended to put an end to the feud, will likely end badly. Acha, Beowulf continues to tell about the battle with Grendel's mother, then presents the treasures. আচ্ছা, সে তার সব কিছু গল্প আকারে বর্ণনা করে। তো এবং এই বেওলফের যে রাজা, সেও বেওলফকে একটা সোর্ড দিয়ে সম্মানিত করে। আচ্ছা, এরপরে যে কবিগুলো গান গাচ্ছিল, তারা বা কবিতা বর্ণনা করছিল, তারপরে এখানে ফরওয়ার্ড করে একটা সেকশনে এবং ডিসক্রাইবস হাইগ্ল্যাকস ডিমাইজ ইন কনফ্লিক্ট এগেইনস্ট দ্য শিফলিংস। এরপরে দেখা যাচ্ছে যে বেওলফের যে এলাকার গিটল্যান্ডের যে বাসিন্দা, সেখানকার যে রাজা হাইগ্ল্যাক, সে মারা গিয়েছে এবং শিফলিংস নামে একগুলো লোক, মানে ইয়ার সাথে ওদের মারামারিতে রাজা মারা গিয়েছে। হাইগ্ল্যাক অ্যান্ড বেওলফ ওয়েন্ট টু টেক অন আ জার্মানিক ট্রাইব called the Franks. They were great goldsmiths and had a lot of gold and jewels, which often made them targets for raids. The king of the Franks found out about the Gits attack and sent an army to retrieve that Gits troops. আচ্ছা, এখানে একটা মারামারি হয়, আশেপাশে পার্শ্ববর্তী একটা জার্মানিক ট্রাইবে যায়, সেখানে গিয়ে রাজা আর বেওলফের সাথে ওই ট্রাইবের একটা মারামারি হয়েছে, বাট অনেকেই বেঁচে যায়, কিন্তু রাজা বাঁচতে পারেন নাই। তো এরপরে বেওলফের টাইম এসে যায়, এখন বেওলফকে নির্বাচিত করা হয় রাজা হিসেবে এই গিটল্যান্ডের। তার পরবর্তীতে সে 50 বছর ধরে গিটল্যান্ড শাসন করে। তো এরপরে যেটা হয়, ওই এলাকায় একটা ড্রাগন ছিল। হ্যাঁ, তো ওখানে ড্রাগনের একটা ছিল, ড্রাগনের একটা বাগান ছিল। সে বাগানের ড্রাগন অনেক সোনাদানা পাহারা দিত। সো ওই সোনাদানা যে পাহারা দিত, সেখানে একটা মানে ছিল, একটা স্লেভ ছিল বা একটা বয়স্ক লোক ছিল। সে ওই ড্রাগনের ওই ডেরায় ঢুকে এবং একটা প্রাচীনকালের একটা সোনার একটা পেয়ালা, চায়ের কাপের মতো, সে একটা চুরি করে ফেলে। এখন দ্য ম্যান ফ্লিজ উইথ আ গোল্ডেন গবলেট, ওরকম সোনার একটা পেয়ালা। তো ড্রাগন এই জিনিসটা খোঁজার চেষ্টা করে, যে কোনো কাজে পাহারাদার হিসেবে থাকে, সে যখন যেটা বিট্রে হয় বা তার একটা হয়, তার একটা স্বাভাবিক রাগ করা স্বাভাবিক, সে এরকম খুঁজতে থাকে কে চুরি করলো, তো খুঁজে পায় না। ইভেনচুয়ালি ড্রাগন করে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, সংকল্প করে। সে তখন করে কি, আশেপাশের গ্রামের পর গ্রাম পুড়িয়ে ফেলে এবং বেওলফের রাজবংশ বা কিংডম, সেটা একটা সমস্যার মধ্যে দিয়ে করে, সমস্যায় পড়ে যায়। বেওলফ নোজ হি মাস্ট চ্যালেঞ্জ দ্য ড্রাগন অ্যান্ড সেভ হিজ পিপল ফ্রম দিস মনস্টার। সে তখন এটাকে একটা দায়িত্ব টাস্ক হিসেবে নিয়ে নেয়। যদিও 50 বছর ধরে বেওলফের বয়স হয়ে গিয়েছে, 80-90-এর মতো বয়স হয়েছে। একটা ব্যাটেল শুরু হয়। বেওলফ বড় কোনো লার্জ আর্মি বানাতে পারে না, বিকজ এটা অত সম্ভব না, এতগুলো মানুষকে ঝামেলায় ফেলতে চায়নি। বেওলফ তখন কি করেছে, হ্যাঁ, আফটার বেওলফের রাইজ টু পাওয়ার টোল্ড, আচ্ছা, বেওলফের পরে 11 জন মানুষকে সিলেক্ট করে তার সাথে, যারা এই ব্যাটেলে যাবে, এবং তারা খুঁজে বের করবে যে সেই চোরটাকে, কে এই গবলেট বা সোনার পেয়ালা চুরি করেছে। আর বেওলফ তারপরে তার মানুষদেরকে গুড লাক উইশ করে
এবং মনে করতে থাকে যে তার সাথে মনে হয় একবারে লাস্ট দেখা হচ্ছে তাদের সাথে। তো এবং এরকম করে একটা বিদায় নিচ্ছে। এখানে এত ডিটেলসে না যাই, আমরা ফাইনালটা ইয়াটা শেষ করি। বেওলফ এগেন টেলস অফ হিজ ভিক্টরি, সেই আচ্ছা, এখানে যেটা হয়েছে, বেওলফের সবচেয়ে বড় সহযোগী হলো ওই যে উইগলেফ, WIGLF, সে আর তার সহযোগী মিলে এই ড্রাগনটাকে মারতে গিয়েছে। তো ড্রাগনটা মানে মারা গেলেও বেওলফকে খুবই বাজেভাবে ইনজিউর করে। সো সেই ইনজিউরিতে বেওলফ যেহেতু বয়স হয়ে গিয়েছে, সে মারা যায় এবং মারা যাওয়ার সময় তার বন্ধুকে বলে যে ঠিক আছে, তুমি আমার পরে তুমি রাজ্যভার দেখো, এবং উইগলেফকে বলে যে আমার সোনাদানা যা কিছু আছে তো সমুদ্রের পাড়ে তুমি আমাকে সহ এটা কবর দিয়ে দিও, মানে আমি গোল্ড এগুলো কিছু চাই না। সো এবং দেশটাকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য বলে। আলটিমেটলি তাকে এরকম করে সমাহিত করা হয় এবং এর সাথে সাথে বেওলফও শেষ হয়ে যায়। ইয়াটা বন্ধ করে তো।